রাত গভীর, সেন্ট মানির ভাঙ্গা কাঁচ, পোড়া দেওয়াল আর রক্তের দাগগুলোই যেন এখনো আরিফের চোখের সামনে ভাসছে। শাওয়ার নিয়ে মায়াকে বুকে জড়িয়ে ধরে কিছুটা শান্তি পেয়েছে সে, কিন্তু ঘুম তো আর বেশিক্ষণ স্থায়ী হয় না। ভোরের আলো ফোটার সাথে সাথে আরিফের বুকের ভিতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো, যেন কেউ তার বুক চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়ার মুখের দিকে তাকালো সে। এত কষ্ট, এত আঘাত সহ্য করেও কি শান্তিতে ঘুমাচ্ছে মায়া? চোখ বন্ধ করে আরিফ মনে মনে বলল, আল্লাহ, যদি তোমার জন্য কষ্ট লেখা থাকে লিখিস, কিন্তু এই মেয়েটার জন্য আর কষ্ট লিখিস না। তারপরে ধীরে ধীরে মায়ার গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। রিক তখন দরজার পাশে দাঁড়িয়ে আছে। আরিফ ইশারায় তাকে ডেকে বাহিরে বেরিয়ে এলো। রিক ফিসফিস করে বলল, বস, রাতের ঘটনাটার ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের শত্রুরা চাইছে আমাদের নাম মিডিয়া আসুক। আরিফ দাঁতে দাঁত চেপে বলল, যা করার আমার সামনে করুক, লুকিয়ে পেছন থেকে খোঁচা দিলে সহ্য করব না। ক্যাকেল এখনো ধরা পড়েনি, মানে খেলা এখনো শেষ হয়নি। রিক কিছু বলতে যাবে, ঠিক তখনই ম্যাক দৌড়ে এসে খবর দিল, বস, লন্ডন থেকে মেসেজ এসেছে, সেইখানে একটা বড় মিটিং ডাকা হয়েছে, ক্যাকেলের নামও জড়িত। আরেকটা কথা, নিকি গায়েব। আরিফ থমকে গেল, চোখ দুটোই রক্তময় হয়ে উঠল। নিকি গায়েব মানে? ও কি আমার দলের সাথে ছিল না? ম্যাক মাথা নিচু করে বলল, ছিল, কিন্তু বিস্ফোরণের পর থেকে আরও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিক হতবিম্ব, মানে নিকি ধরা পড়েছে? আরিফ ঠান্ডা কণ্ঠে বলল, না, নিকি ধরা পড়েনি। ও ধরা খাইতে চাইলেও কে বাঁচাতে পারবে না। ও নিজেই চলে গেছে। এটা বিশ্বাসঘাতকতা। চারপাশে বাতাস জমে গেল। রিক আর মেক কেউই কথার জবাব দিল না। সকালেই মায়া জেগে উঠে দেখে আরিফ তার পাশে নেই। বিছানার এক পাশ ঠান্ডা, বুকের ভেতরে হালকা শূন্যতা অনুভব করলো। ধীরে ধীরে উঠে আয়নায় মুখ দেখলো। নীলচে দাগগুলো এখন স্পষ্ট। একটু পানি ছিটিয়ে মুখ ধুয়ে বিছানায় ধরে বসে রইল। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভিতরে ঢুকলো জুলিয়া। হাতে টে নাস্তা নিয়ে এসেছে। গুড মর্নিং মিস মায়া, বিনীত ভঙ্গিতে বলল সে। মায়া হালকা হেসে বলল, গুড মর্নিং বস, কোথায়? জুলিয়া মাথা নিচু করলো। বস এখন খুব ব্যস্ত, আপনাকে শুধু বিশ্রাম নিতে বলেছে। মায়া সন্দেহ ভরা চোখে তাকালো। কিছু একটা ঘটেছে, সে বুঝতে পেরেছে, কিন্তু আরিফ কোনো কিছুই বলছে না তাকে। জুলিয়া চলে গেল। মায়া নিজের ফোনটা বের করে কিছুক্ষণ তাকিয়ে রইল। ফোনের ভেতরে লুকানো সে ডিরেক্টর অ্যাপ খুলল। কয়েক সেকেন্ড স্ক্যান করার পরই বুঝতে পারলো রুমে এখনো হিডেন ক্যামেরা বসানো আছে, মানে আরিফ এখনো তার উপরে ভরসা করেনি। মায়ার বুকটা হঠাৎই ভারী হয়ে গেল। নিচতলা কনফারেন্স রুমে বসে আছে আরিফ, রিক, ম্যাক আর জুলিয়া। টেবিলের উপর বড় মনিটরে ফুটে উঠেছে একের পর এক ভিডিও। সেন্ট মানির বিস্ফোরণ, গুলির লড়াই, আরিফের হাতে চাপাটি, সবকিছু। রিক চিৎকার করে উঠল, বস, যদি এগুলো ফাঁস হয় তাহলে মিডিয়া আপনাকে রাক্ষস বানাবে। আরিফ শান্ত গলায় বলল, মিডিয়ার ভয় আমি পাই না রিক। ওরা তো শুধু যা দেখাতে দেওয়া হয় তাই দেখাবে। আসল ভয় হলো ভিতরে বিশ্বাসঘাতকতা। নিকি কোথায়? কেন নেই? ম্যাক বলল, বস, আমরা ট্রেনিং সিস্টেমই দেখেছিলাম। নিক সিগন্যাল নিউ ইয়র্কে ধরা পড়েছে। মনে হচ্ছে ও সরাসরি ক্যাকেলের সাথে যোগ দিয়েছে। আরিফ দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। এক হাতে সিগারেট ধরালো, ধোয়া টেনে নিয়ে বলল, যদি নিকি বিশ্বাসঘাতক হয় তবে আমি তাকে শেষ করব আমার হাতে। আগে ওকে ধরো। এই সময় মায়া নিচে নামলো। সবার দিকে তাকিয়ে অবাক হলো, এত গম্ভীর মিটিং, কিন্তু তাকে বাদ দিল কেন? সে এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? সবাই চুপ, কেউ উত্তর দিতে চায় না। শেষে আরিফ নিজের মুখ খুলল, তুই উপরে যা, এটা তোর জন্য না। মায়া হতাশ চোখে তাকালো, আমার জন্য না? আমি কি শুধু তোমার বউ হয়ে শুয়ে থাকবো? তোমার পাশ থেকে কিছু জানবো না? আরিফ বিরক্ত গলায় বলল, মায়া, এটা যুদ্ধ, এখানে আবেগের জায়গা নেই। তুই শুধু আমার কাছে নিরাপদ থাক, সেটাই চাই। মায়ার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে ঘুরে উপরে চলে গেল। রিক আর ম্যাক একে অপরের দিকে তাকালো। রিক বলল, বস, মিস মায়াকে সবকিছু থেকে দূরে রাখলে বিপদ বাড়বে। ও বুদ্ধিমান, অনেক কিছু আগেই বুঝে ফেলেছে। আরিফ দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিচ্ছুই বলল না। মায়া উপরে চলে যাওয়ার পরে কনফারেন্স রুমে একটা চাপা নীরবতা নেমে এলো। সবাই জানে আরিফ যতটা শক্তিশালী, ভিতরে ঠিকই ততটা নরম, বিশেষ করে মায়ের ব্যাপারে। কিন্তু এখনকার পরিস্থিতি এতটাই ভয়ানক যে আবেগ ভেসে যাওয়ার মানে সর্বনাশ। রিক মনিটরের দিকে তাকিয়ে বলল, বস, আমাদের হাতে সময় খুবই কম। নিকি যদি সত্যিই বিশ্বাসঘাতক হয়ে থাকে তবে ওর কাছে আপনার অনেক গোপন তথ্য আছে। ক্যাকেলের কাছে পৌঁছে গেলে আমরা শেষ। আরিফ দাঁতে দাঁত চেপে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। আমি জানি রিক, তবে একটা কথা মনে রাখিস, বিশ্বাসঘাতক যতই শক্তিশালী হোক আমার ছায়া থেকে পালাতে পারবে না।
ম্যাক টেবিলে একটা ফাইল রাখলো। বস, এটা লন্ডন থেকে আসা ইনফরমেশন। কাল রাতে একটা মিটিং হয়েছে, সেখানে ক্যাকেল, নিকি আর আরো দুজনও নতুন ফেস হাজির ছিল। ছবিগুলো আমাদের কাছে আছে। মনিটরে ছবি ফুটে উঠলো। মায়া উপর থেকে লুকিয়ে লুকিয়ে ফোন দেখছিল। জুলিয়া ফাইল ট্রান্সফার করছিল। তার সিগন্যাল ধরা পড়ে গিয়েছিল মায়ার অ্যাপে। ছবিতেই নিকিকে দেখেই তার বুক ধর করে উঠলো। হাসি মুখে বসে আছে নিকি, পাশে ক্যাকেল। মানে নিকি সত্যি? মায়া নিজের মনে ফিসফিস করে বলল। নিচে কনফারেশনে আরিফ হঠাৎই হাতের মুঠো টেবিলে চাপড়ে উঠলো। রিক, প্ল্যান বদলাতে হবে। এখন আমাদের প্রথম টার্গেটই হবে নিকি। ওকে ধরা না গেলে ক্যাকেলের সাথে ফাইট করা আত্মঘাতী হবে। রিক জিজ্ঞেস করলো, কিন্তু বস, যদি নিকি এখনো পুরোপুরি ওদের হয়ে যায়? আরিফের চোখে জলজল করছিল। তাহলে আর আমাদের জন্যই কেউ না। শত্রু হলে শত্রু, তবে শেষ গুলিটা আমি চালাবো। রাতে মায়া আরিফের কাছে এলো, মুখে কঠিন অভিমানের চাম, মুখে কঠিন অভিমান জমা। তুমি এখনো আমাকে বাচ্চা ভেবে চালাচ্ছ, তাই না? তুমি কি মনে করো আমি কিচ্ছুই জানি না? আরিফ বিরক্ত হয়ে বলল, মায়া, এইসব ঝামেলায় ঢুকতে হবে না তোমাকে। তুমি শুধু নিরাপদেই থাক, সেটাই চাই। মায়া চুপচাপ ফোনটা এগিয়ে দিল। এটা দেখো। স্ক্রিনে ফুটে উঠলো নিকি আর ক্যাকেলের ছবি। আরিফ হতবাক। এগুলো তুই কোথায় পেলি? তুমি যেটা ভাবছো আমি বুঝি না। তুমি যেটা ভাবছো আমি বুঝি না। ভুল বুঝছো। আমি সবই বুঝি, আর তোমার মতোই এই লড়াইয়ের ভিতরে পড়ে গেছি। আমাকে বাদ দিলেই তুমি কোনোদিনই জিততে পারবে না। আরিফ কয়েক সেকেন্ড চুপ করে থেকে মায়ের হাতটা শক্ত করে ধরলো। তুই পাগল মেয়ে। আমি তোকে হারাতে চাই না, তাই দূরে রাখতে চাই। কিন্তু এখন মনে হচ্ছে তুই ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। মায়ার চোখে জল চলে এলো। তাহলে আমাকে তোমার পাশে থাকতে দাও। আরিফ মাথা নেড়িয়ে বলল, ঠিক আছে, কাল রাত থেকে খেলা শুরু হবে। পরের দিন ভোর। রিক, ম্যাক, জুলিয়া, আরিফ আরো মায়া পাঁচজনই একসাথে বসে ফাইল প্ল্যান সাজাচ্ছিল। ম্যাপের ওপরে চিহ্ন দিয়ে বোঝানো হলো নিকি এখন লন্ডনের এক সিক্রেট হাইওয়ার্ডে আছে। চারদিকে গার্ড ঘেরা। ম্যাক বলল, বস, এই জায়গায় ঢোকা মানে সেফ সুইসাইড। আমরা যদি ভুল করি একবারই শেষ। মায়া হঠাৎই বলল, কিন্তু আমরা যদি ভেতরে ঢোকার অভিনয় করি? সবাই তার দিকে তাকালো। মানে? রিক প্রশ্ন করলো। মায়া ঠান্ডা গলায় বলল, আমাদের ভেতরে কেউ যদি বন্দি সেজেই ঢুকে যায় তাহলে সরাসরি নিকির কাছে পৌঁছানো সম্ভব। আর যদি দরকার হয় আমি সেই বন্দি হব। রিক সাথে সাথে প্রতিবাদ করলো, না, এটা পাগলামি। আপনাকে নিয়ে আমরা রিস্ক নিতে পারি না। কিন্তু আরিফ শান্তভাবে বলল, ওই আইডিয়াটা খারাপ না। সবাই চমকে উঠলো। মায়ের চোখে আশ্চর্য, তার তীব্র ঝিলিক। মানে তুমি রাজি? আরিফ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তবে সত্য আছে। যদি একটু ভুল করিস আমি তোকে হারাতে চাই না। তাই এটাই হবে আমাদের লাস্ট রিস্ক। মায়া ধীর গলায় বলল, আমি ভয় পাই না, আমি তোমার সাথে আছি। রাত নামলো। আকাশের কুয়াশা জমেছে। রাতের নিস্তব্ধতা। দলটা ভাগ হয়ে গেল। রিক আর ম্যাক বাহিরেই কাভার দেবে। জুলিয়া স্নাইপার পজিশনে থাকবে। আরিফ আর মায়া যাবে ভেতরে। মায়ের হাত শক্ত করে ধরে পিসপিস করে বলল আরিফ, মনে রাখিস, যাই হোক না কেন আমি তোর পাশে আছি। মায়া হাসলো, আমিও। দুজনই এগিয়ে গেল। গার্ডরা বন্দুক তাক করলো। আরিফ মায়াকে সামনে ঠেলে দিল, যেন সে আসলে বন্দি। তার ভেতরে ঢুকলো। অন্ধকার করিডোরে পেরিয়ে একসময় দরজা খুললো। ভেতরেই বসে আছে নিকি, মুখে অদ্ভুত হাসি। ও, অবশেষে এলেন বস। আরিফের চোখে শীতল ক্রোধ। তুই কেন এটা করলি? নিকি হেসে উঠলো, কারণ বস, তুমি আমাকে সবসময় দ্বিতীয় সারিতে রেখেছ। তুমি আমাকে সবসময় দ্বিতীয় সারিতে রেখেছ। আমি ছিলাম তোমার ছায়া, আর ছায়া তো একদিন আলোই খুঁজবে। ক্যাকেল আমাকে আলো দিয়েছে। মায়া দাঁতে দাঁত চেপে বলল, আলো না, ও তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। নিকি মায়ের দিকে তাকিয়ে কুটুল হাসলো। আর তুমি তো বসের আসল দুর্বলতা। তোমাকে দিয়ে আমি বসকে হাঁটু গড়াতে বাধ্য করব। নিকি হাত উঠাতে গার্ডা বন্দুক তাক করলো মায়ের দিকে। আরিফ গর্জে উঠলো, কেউ হাত দিলে শেষ করে দিব। ঘরের উত্তেজনায় আগুন ছড়িয়ে পড়লো।